আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। জঙ্গিবাদ ঠেকাতে ছাত্রলীগকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। দিনাজপুরের ধর্ষিত শিশুর চিকিৎসায় মেডিকেল বোর্ড, বিচার হবে দ্রুত, বিচার ট্রাইব্যুনালে জানালেন আইনমন্ত্রী। তাবেলা সিজার হত্যা ও 90 জেএমবি নিয়ে র্যাব ও কাউন্টার টেররিজম ইউনিটের পরস্পর বিরোধী বক্তব্য। দ্বিতীয় দফায় রাজধানীতে স্মার্ট কার্ড বিতরণ, ভোগান্তিতে মানুষ, কার্ড পাচ্ছেন না অনেকে। 2008 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ যখন তার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখায়, তখন অনেকের কাছে ডিজিটাল বাংলাদেশ শব্দবন্ধটি কৌতুকের বিষয়ে পরিণত হয়েছিল। কিন্তু দ্রুত আমাদের চোখের সামনে সত্যি ডিজিটাল হতে শুরু করে বাংলাদেশ। 2008 সালের 4 কোটি মোবাইল ফোন ব্যবহারকারী বেড়ে এখন দাঁড়িয়েছে 13 কোটির বেশিতে। 2008 সালে জনসংখ্যার মাত্র 0.4% ইন্টারনেট ব্যবহার করত, এখন করে 40%, অর্থাৎ 6 কোটির বেশি মানুষ। পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে ইন্টারনেটে, ই টেন্ডার হচ্ছে, বিদ্যুৎ পানির বিল দেওয়া যাচ্ছে, আর মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধার আওতায় আনা গেছে দেশের 30 লাখ গ্রাহককে। প্রধানমন্ত্রী নিজে বরাবরই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব দিয়ে এসেছেন তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে। সজীব ওয়াজেদ জয় বলেছেন, 2021 সালের মধ্যে বাংলাদেশের 90% মানুষ ইন্টারনেটে সংযুক্ত হবেন এবং ওই সময়ের মধ্যে সরকারি ও গুরুত্বপূর্ণ সেবার 90% ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে জনগণের দোরগোড়ায়। 2021 সালের মধ্যে আইটি খাতে 20 লাখ কাজের সুযোগ তৈরি এবং রপ্তানি $5 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাও বলেছেন তিনি। কিন্তু সরকার বলেছিল, ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তির শক্তিকে ব্যবহার করে সুশাসন, সরকারের কার্যক্রমে দায়বদ্ধতা, স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতি কমিয়ে আনতে চায় তারা। সে লক্ষ্যে এগোনো গেল কতদূর? আর আরও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ আর উদ্যোক্তাদের জন্য দেশে বিদেশে পণ্য কেনাবেচার সহজ পথ, পেমেন্ট গেটওয়ে করে দিতে না পারলে এই খাতের ব্যাপক বিকাশই বা কতটুকু টেকসই হবে? এই নিয়ে আলোচনা করতে রাজকাহন স্টুডিওতে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের সভাপতি মোস্তফা জব্বার এবং তথ্য প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন। স্বাগত আপনাদের তিনজনকেই। জুনায়েদ আহমেদ পলক, আপনাকে দিয়েই শুরু করি যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পথ চলাটায় আপনি একরকম নেতৃত্বের জায়গাতে ছিলেন, থেকেছেন, পুরোটা সময় আপনি দেখেছেন নিজের চোখে। আপনি যদি বলেন যে আপনার কাছে মনে হয় কতটুকু বাস্তবায়িত হয়েছে? জি, ধন্যবাদ। প্রথমে আপনি শুরুতেই যেটা বলেছেন যে 2008 সালে 29শে ডিসেম্বরের নির্বাচনের আগে, যখন 12ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ এবং জাতির সামনে একটি ভিশন দিয়েছিলেন, ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ। একদিকে যেটা ছিল একটা রাজনৈতিক দীর্ঘমেয়াদী রূপকল্প, যেটি বঙ্গবন্ধুর পরে আর কেউ দেয়নি। আর দ্বিতীয়ত ছিল হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি অর্থনৈতিকভাবে মধ্যম আয়ের একটি বাংলাদেশ গড়ে তোলা। আর এই দায়িত্বটি উনি সেদিন অর্পণ করেছিলেন দেশের তরুণ প্রজন্মকে। এই তিনটি বিষয় যদি আমরা বেশি করে গুরুত্ব দিই, তাহলে দেখতে পাবো যে এমন সময়ে উনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের একটি ডাক দিয়েছিলেন যখন বাংলাদেশে মাত্র 40% মানুষ বিদ্যুৎ ব্যবহার করত, যখন মাত্র 8 থেকে 10 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল 4 কোটিরও কম। তো সেই সময় কিন্তু অনেকে এটা কৌতুক করেছেন, আপনি বলেছেন। কিন্তু সেই সময়ে উনাকে যিনি আর কি পেছন থেকে এই স্বপ্নটি বাস্তবে রূপদান করা সম্ভব, এই বিশ্বাসটা জাগিয়েছিলেন, উনি হচ্ছেন জনাব সজীব ওয়াজেদ জয়। কারণটা হচ্ছে, জনাব সজীব ওয়াজেদ জয় যখন ওনার ব্যাচেলর ডিগ্রি উনি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে করেন, তখন উনি দেখেছেন নিজের চোখের সামনে কিভাবে তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেল ইন্ডিয়া। উনি যখন টেক্সাসে অস্টিনে পড়াশোনা করেছেন, যখন ওনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যখন উনি মাস্টার ডিগ্রি করেছেন, তখন উনি দেখেছেন অস্টিনের উত্থান।
তারপরে উনি যখন আইটি এন্টারপ্রাইনার হিসেবে যখন সিলিকন ভ্যালিতে গিয়েছেন নিজে একজন স্টার্টআপ হিসেবে, তখন উনি দেখেছেন সিলিকন ভ্যালিতে কীভাবে গুগল, ফেসবুক, মাইক্রোসফট তারা কীভাবে আইটি জায়ান্টে পরিণত হচ্ছে। ফলে ওনার সেই বিশ্বাসটা ছিল যে ভবিষ্যৎ বিশ্বের অর্থনীতিকে নেতৃত্ব দেবে আইটি, ফলে বাংলাদেশেরও আইটিকেই বেছে নিতে হবে। তো সেখানে মোট 4টা বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, যেটি হচ্ছে প্রথমত ই গভর্নেন্স, দ্বিতীয়ত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কানেক্টিভিটি সর্বত্র পৌঁছে দেওয়া, আর চতুর্থত ছিল হচ্ছে ইন্ডাস্ট্রি প্রমোশন। তো আমি বলবো যে গত 7.5 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সুপরামর্শ এবং তত্ত্বাবধানে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা ইন্ডিকেটরে এগিয়ে গিয়েছি। সংযুক্ত বাংলাদেশে বেড়েছে ধরেন এক রকমের অবিশ্বাস্য গতিতে, কিন্তু ই গভর্নেন্সের জায়গায় কতটা মানে যেমন আমি বলি যখন আমরা আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণ করেন, যখন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন, তখন মাত্র 0.05% পাবলিক সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস অনলাইনে অ্যাভেলেবল ছিল, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো সেবাই ছিল না। কিন্তু আজকে কিন্তু 35% সেবা আমরা অনলাইনে করতে পেরেছি, এবং যেটি জয় ভাই বলেছেন যে 21 সাল নাগাদ 90% সেবাকে আমরা অনলাইনে নিয়ে আসতে পারবো। এটা গেল হচ্ছে ই গভর্নেন্সের অগ্রগতি। আমাদের সারা বাংলাদেশে ধরুন জমির পর্চা থেকে শুরু করে মেশিন রিডেবল পাসপোর্ট, স্মার্ট কার্ড থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট, এই সব কিছু কিন্তু ডিজিটাইজ করা হয়েছে বিগত মাত্র 7.5 বছরে। আর পাশাপাশি বলবো যে কানেক্টিভিটি, যেখানে ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না, আজকে কিন্তু 3G 13 সালে রোল আউট করা হয়েছে। তারপরে ফাইবার অপটিক কেবল আজকে সবগুলো উপজেলায় গিয়েছে, 1100 ইউনিয়নে গিয়েছে, এবং আমরা প্রকল্প গ্রহণ করেছি 18 সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নকে আমরা ফাইবার অপটিক কেবলে সংযুক্ত করব। এবং আমাদের মন্ত্রী একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, যে মানে এই সাবমেরিন কেবলের বিষয়টা কি, মানে প্রতি ধরুন 2 মাস 3 মাস পরে আমরা যারা সাধারণ ব্যবহারকারী তারা এরকম একটা নোটিশ পাই, এখনো বোধহয় একটা নোটিশের আন্ডারে আছে আমরা, যে 21 থেকে 27 তারিখ সাবমেরিন মানে যে কোনো সময় সাবমেরিন কেবলের কাটা পড়েছে তার, হ্যাঁ এটা চলছে, এবং ইন্টারনেট সংযোগে সমস্যা হতে পারে। মানে সমস্যা হতে পারে মানে কি, এটা তো আপনার রেগুলার মেইনটেনেন্স। আমার সমুদ্রের গভীর দিয়ে যে সাবমেরিন কেবলটা আসছে, একটাতে আমরা মনে হয় 22টা দেশের সদস্য কনসোর্শিয়াম, আর একটা আবার আমরা আগামী বছরে সংযুক্ত হতে যাচ্ছি, যেখানে আরো 1500 জিবিপিএস আমরা পাবো। তো ফলে এখন একটা ব্যাকআপ থাকবে, এটা ব্যাকআপ থাকবে। পাশাপাশি আমাদের 6টা মানে ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবলও আমরা সংযুক্ত আছি আইটিসিতে। ফলে আমরা কিন্তু আমাদের রিডান্ডেন্সি আছে। ফলে বাংলাদেশে এখন ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই, যেটা হয়তো 92 সালে তৎকালীন বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন উনি বিনামূল্যে সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ার সুযোগটা হাতছাড়া করেছিলেন বলে আমরা 20 বছর পিছিয়ে গিয়েছিলাম। কিন্তু বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা তাদের সুযোগ্য নেতৃত্বে আমরা একের পর এক কিন্তু সাবমেরিন কেবল দ্বিতীয়তে সংযুক্ত হচ্ছি। আমাদের স্যাটেলাইট আগামী বছর বঙ্গবন্ধু 1 সেটাও আমরা লঞ্চ করতে পারবো। পাশাপাশি 6টা আইটিসি আমাদের আছে। ফলে আমাদের ইন্টারনেটে বিচ্ছিন্ন হওয়ার কোনো ঝুঁকি নেই। আর তৃতীয়ত বলবো আমি যে আমাদের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আপনি দেখুন যে আগে আমাদের পাঠ্যপুস্তকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নামে কোনো বিষয় ছিল না। আগে মনে করা হতো অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি যে ভালো পড়বে সেই জীবনে সফল হবে। কিন্তু এটি কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার ক্লাস 6 থেকে 12 পর্যন্ত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টাকে কম্পালসরি করেছি, এবং আমরা প্রতি বছর 50,000 করে আমরা ট্রেনিং দিচ্ছি। ফ্রিল্যান্সার, টপ আপ, ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার, সকল ধরনের প্রশিক্ষণ দিয়ে নারীদের জন্য বিশেষভাবে মোবাইল ট্রেনিং, বাস, এইভাবে কিন্তু আমরা হিউম্যান রিসোর্সটাকে তৈরি করছি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য, তথ্য প্রযুক্তির জন্য। আর ইন্ডাস্ট্রি প্রমোশনের জায়গায় আমরা পলিসির যে রিফর্ম করেছি, যে ইমপ্রুভ করেছি, সেটি বলবো যে ঐতিহাসিক। এখানে বিজনেস লিডাররা আছেন, তাদের দিক থেকে যা দাবি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, তাই কি আমরা এটা শুনে আসবো আবার মন্ত্রী আপনার কাছে, করছি যেন আমরা এই শিল্পটাকে বাড়াতে পারি। কারণ $26 মিলিয়ন ছিল এক্সপোর্ট 2008 সালে, সেটা বেরিয়ে দাঁড়িয়েছে $700 মিলিয়ন, এবং আমরা আশা করছি 18-এর মধ্যে এটা $1 বিলিয়ন ক্রস করবে, এবং 21 সাল নাগাদ যেটি জয় ভাই বলেছেন $5 বিলিয়ন হবে। জাকারিয়া স্বপ্ন, আপনার কাছে যেতে চাই যে আপনারা যারা মানে ইন্টারনেট সংযোগ অবিশ্বাস্য গতিতে বেড়েছে, সেটা তো বলছিলামই, মানে সেটা তো একেবারে পরিসংখ্যান আছে, কিন্তু এই সংযোগ আসলে কতটুকু রিলায়েবল, মানে আপনারা যে সংযোগ ব্যবহার করেন, আপনারা তো কাজ করেন, মানে এটাই আপনাদের পেশা এবং ব্যবসা। তো আমরা না হয় ফেসবুক ব্যবহার করতে পারলাম না, আমরা না হয় 2টো ইউটিউব ভিডিও দেখতে পারলাম না, আপনাদের কাছে কতটুকু রিলায়েবল মনে হচ্ছে এখন বাংলাদেশের সংযোগের অবস্থা? বাংলাদেশ, আপনি যদি তথ্য প্রযুক্তির ইতিহাস দেখেন,
বা যদি আমার বয়স দেখেন, আপনি জব্বর ভাইকে বয়স দেখতে হবে না, কেন উনি আরো আগে শুরু করেছেন। আমরা হলাম বাংলাদেশে বুয়েটের প্রথম ব্যাচ যেখান থেকে কম্পিউটার সায়েন্স বেরিয়েছে। এবং অনেকেই হয়তো জানেন না হয়তো, আপনি ব্যাচটা বলতে আপত্তি করবেন? এটা হলো 93 তে আমরা পাই। আচ্ছা, ও প্রথম 99 সালে বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের ব্যাচ Exactly right, আমার 4টা কম্পিউটার দিয়ে তখন আমাদের ল্যাব ছিল। এখন তো মানুষ চিন্তাই করতে পারবে না 4টা কম্পিউটার। এবং তখন ইন্টারনেট ইউজ করতে গেলে আমাদেরকে লিটারালি, তখন আমি জানি না কেউ জানে কিনা, আইএসডি ফোন নামে একটা ফোন ছিল, ইন্টারন্যাশনাল ফোন, সবার বাসায় থাকতো না, বুয়েটে একটা থাকতো। ৭৫,০০০ টাকা লাগতো ওই ফোন নেওয়ার জন্য। আমরা ডিরেক্টলি, আমার মনে আছে এখনো, আমি আমেরিকাতে AOL আমেরিকা অনলাইনে ফোন করে ইমেল ডাউনলোড করতাম দিনে একবার। চিন্তা করেন। আর এখন সেই বুয়েটের ছেলেটা ইন্টারনেটে বসে প্রফেসরকে ডিরেক্টলি লিখতে পারে, ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারে, স্কলারশিপ নিয়ে গুগলে হায়ার হয়ে চলে যায়। রাইট। জেএসসি জেডিসি রেজাল্ট পাচ্ছে, এগুলো তো পাচ্ছে। তো আমি মনে করি যেটা এত বড় একটা গল্প বললাম এটা বলার জন্য যে বাংলাদেশ তার হিস্ট্রিতে সবচেয়ে মোক্ষম সময় এখন পার করছে। ঠিক, এটা আনবায়াস একটা স্টেটমেন্ট, বিকজ বাংলাদেশ একটা ইয়াং নেশন। আমাদের ছেলে মেয়েরা, আমি শিওর জব্বার ভাই এবং পলক ভাই ওনারা আরো অ্যাড করতে পারবেন, যে এই যে 30+ বা 25+ ইয়াঙ্গার জেনারেশনের যে নাম্বার অফ পিপল, এটা ওয়ার্ল্ডে খুব কম নেশনের এটা আছে। বাংলাদেশ যদি তার এই স্কিল ম্যান পাওয়ারকে ইউজ করে উঠে যেতে চায়, দিস ইজ দ্য রাইট টাইম। এটা যদি মিস করে, আমাকে জব্বর ভাই একটু আগে বলছিলেন, আমিও বিলিভ করি, তখন এই দেশকে কিন্তু আবার করা খুব টাফ হবে। এখন যে মোমেন্টাম আছে এটাকে কাজে লাগিয়েই কিন্তু কাজ করছেন। আপনারা যথেষ্ট দক্ষ জনশক্তি পাচ্ছেন, মানে ট্রেন্ড প্রফেশনাল পাচ্ছেন। ওই এটাতে আমি যাচ্ছি। আমি যে এলাকাটাতে কাজ করি, যে ইয়েতে কাজ করি, আমি কিন্তু প্রচন্ড হাই এন্ড স্কেলে কাজ করি। আচ্ছা, পলক ভাইরা যে জিনিসগুলো বললেন যে বিভিন্ন লেয়ারে ওনারা লোকবল তৈরি করছেন, যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমরা একদম ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যেটা আছে একদম ওখানে কম্পিট করার জন্য ওই লেভেলটাতে কাজ করি। হোল ইয়েতে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 10,000 কম্পিউটার সায়েন্টিস্ট তৈরি হয় প্রতি বছর, প্রাইভেট ইউনিভার্সিটি মিলে, প্রাইভেট পাবলিক সবাই মিলে আর কি। সেই রেসপেক্টে যদি আপনি বলেন, তার মধ্যে একটা বড় চাঙ্ক ইদানিংকালে আপনি নিশ্চয়ই নোটিস করেছেন, গুগল নিয়ে যায়, ফেসবুক বাংলাদেশ। সেটা আপনাদের সময় থেকেই, মানে সব সময় আমরা যখন পাস করেছিলাম তখন কিন্তু আমরা ইন্টারনেট পাই নাই, যে কারণে আমরা ওই সুযোগটা পাইনি। আমরা তো ডায়াল আপ করে করে চেষ্টা করেছি, মানে এখান থেকেই যে নিয়ে যাচ্ছে এখন তো ক্যাম্পাসে এসে হায়ার করে নিয়ে চলে যাচ্ছে। তার মানে আমাদের ট্যালেন্টকে ওয়ার্ল্ড ওয়াইড রিক্রুটমেন্ট, এমন শুধু বুয়েট থেকে না, আপনার শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, দিনাজপুর থেকে, আমি দিনাজপুর গিয়েছিলাম, দিনাজপুর থেকেও একটা মেয়েকে হায়ার করেছে গুগল। মানে এইটা একটা, মানে আমাদের তরুণদের যে মেধার কোনো ঘাটতি নাই, এটা কিন্তু তার প্রমাণ। মানে কিন্তু এর সাথে আমি ইন্টারনেটের মাধ্যমে আসলে একটা সারা পৃথিবী আমি খুলে করতে চাই, গেছে। যেটা যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয়কে পেয়েছি এবং ওনার অ্যাটেনশন আমি আনতে চাই এবং আপনার মাধ্যমে দেশকেও জানাতে চাই, এটা কিন্তু একদিক থেকে আবার ক্রাইসিসের মধ্যে ফেলেছে আমাদেরকে। আমরা যদিও অনেক সময় বলি যে ব্রেন ড্রেন, এটা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল অফ ব্রেন ড্রেন। একটা ছেলে মেয়েকে যখন গুগল নিয়ে যায়, অনেকে খুশি হয়, আমি কিন্তু খুশি হই না, আমি সেটা জব্বার ভাইয়া খুশি হয় না। বিকজ অফ, আপনি একটা দেশের যখন ডাক্তার তৈরি করেন, রাষ্ট্র যখন টাকা দিয়ে ডাক্তার তৈরি করে, আপনি কেন ডাক্তার তৈরি করেন? আপনি আপনাকে সেবা দিবে বলে ডাক্তার তৈরি করেন, আমার দেশের মানুষকে সেবা দিবে বলে ডাক্তার তৈরি করেন। আপনি কিন্তু সৌদি আরবের লোককে সেবা দিবে বলে ডাক্তার তৈরি করেন না, সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করেন। এটা এখন ব্রেন ক্যামব্যাক হচ্ছে, কারণ আপনি দেখুন যে জাকারিয়া স্বপন ভাই সিসকোতে কাজ করতেন, কিন্তু যখন বাংলাদেশে এই ডিজিটাল বাংলাদেশে যখন ভিশনটা এসছে, যখন আজকে হাইটেক পার্ক তৈরি হচ্ছে, সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরি হচ্ছে, আমাদের গভর্নেন্সটা প্রতিষ্ঠা হচ্ছে, তখন কিন্তু দেশে কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। ফলে মানে এই যে 10,000 প্রতি বছর তৈরি হয়, তাদের কাজ, মানে তাদের কেউ কেউ চলে গেলেও মানে বাংলাদেশে আমাদের না, না, এমন কোনো সমস্যা নেই। আমি বলছি সেটাই, যে একটা দিকে এটা দরকার আছে, আমাদের গ্লোবাল এক্সপিরিয়েন্সের দরকার আছে। সেখানে যাচ্ছে, অনেকে ফিরেও আসছে। এখন যেরকম স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ঢাকায়, এখানে প্রায় 300-400 ছেলে মেয়ে কাজ করছে। এখানে বেশিরভাগই কিন্তু মাইক্রোসফট, সিসকো, সেই সব আইটি গ্লোবাল জায়ান্ট কোম্পানি থেকে আবার ফিরে তারা আসছে। আপনি যদি ব্যাঙ্গালোরের কথা বলেন, সাউথ কোরিয়ার কথা বলেন, সেখানেও কিন্তু এরকম একসময় হয়েছে যারা আমেরিকায় যেত পড়াশোনার জন্য, মালয়েশিয়াতে, তারা কিন্তু আবার ফিরে এসেই তাদের দেশের আইটি ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছে। বাংলাদেশে একই জিনিসই হচ্ছে। ফলে প্রথম দিকে হয়তো প্রথম 5 বছর বা 10 বছর এরকম গিয়েছে বিশ্বের বাইরে পড়াশোনা করতে কিংবা ভালো কোম্পানি ভালো অফার পেলে, এখন কিন্তু তারা আবার নিজেরা উদ্যোক্তা হয়ে ফিরে আসছে, যেরকম জাকারিয়া স্বপন ভাই। তো এরকম আমরা
ক্ষেত্র প্রস্তুত করছি, যেরকম ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, যেটা বলবো এটা একটা ঐতিহাসিক একটি একাডেমি মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। এখানে কিন্তু আমরা একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্টগুলোকে কমার্শিয়ালি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ল্ড ক্লাস একটা ল্যাব তৈরি করে তাদের মেন্টরশিপ, তাদের ফাইন্যান্সিয়াল অ্যাড করার জন্য, যেরকম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোকে নিয়ে আসা গাইডলাইন, এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি আমরা, এই যে মোমেন্টাম যেটা কথা বলবো, আমরা তো এখন টেক অফ টাইমে আছি। এটাকে ঠিক মতো আমরা টেক অফ করাতে পারলে আমি বিশ্বাসী যে 21 সাল নাগাদ আর তখন ব্রেইন ড্রেইন হবে না, ব্রেইন কাম ব্যাক হয়ে থাকবে। আমি শুধু একটা জিনিস যদি আমরা একটা মিনিট সময় দিই শুধু পলক ভাইয়ের সাথে, যে ইউনিভার্সিটিগুলোর, সরি জব্বার ভাই ডেফিনেটলি আপনি ই করবেন। আমি মনে করি যে বাংলাদেশের এখন যে টেক অফ মোমেন্টটা আছে সেটাতে আরও বেশি শক্তি যোগাতে পারে যদি আমরা একটুখানি হাই এন্ড ইঞ্জিনিয়ার ওই জায়গাটাতে নজর দিই। একদম ঠিক। কেন এটা কিন্তু পুরোপুরি বুদ্ধির জায়গা। আমরা যদি হাই এন্ডের জোরটা দিই তাহলে অটোমেটিক্যালি কিন্তু আশেপাশের মিড লেভেল এবং তারপরের জনগোষ্ঠী তৈরি হয়ে যাবে আর কি। ওই জায়গাটাতে আমি প্রবলেম ফেস করছি, যেটা এই জিনিসটা আরো বিস্তারিত শুনবো আপনার কাছে। মোস্তফা জব্বার, আপনি যদি বলেন যে মানে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছেন, আপনি শীর্ষ বাণিজ্য সংগঠনের নেতা এখন, যে আপনি যদি বলেন যে এই মানে আসলে এই ব্যবসার ক্ষেত্রটি কতটা বিকশিত হয়েছে এবং আগামীতে এর কি সম্ভাবনা দেখেন? ধন্যবাদ আপনাকে এবং মাননীয় প্রতিমন্ত্রী বেশ কিছু কথা বলে ফেলেছেন যেগুলো আমার আর পুনরুক্তি করার দরকার নাই। আমি শুধুমাত্র একটি কথা বলবো, যেটি হচ্ছে যে আমরা 2008 সালের ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু আসলে এই তথ্য প্রযুক্তির বিষয়টা 2008-এ শুরু করেননি। আমি একটু পেছনে যেতে চাই, যে এটি হচ্ছে 96 থেকে 2001। এই সময়টা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল, কারণ তার আগে আপনি লক্ষ্য করে থাকবেন যেটি মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন না, আমাদের কাছে সাবমেরিন কেবল গ্রহণ করার জন্য অফার এসেছিল, আমরা এটা ফেরত দিয়ে দিয়েছি, এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বেসিক্যালি কোনো কাজ ছিল না। 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে 3-4টা কাজ করেছেন, যে কাজগুলো আজকের ভিত্তি। যেমন ধরেন, তিনি প্রথম কম্পিউটারের সবচেয়ে বড় কাজটা করেন, কম্পিউটারের উপর থেকে ডিউটি এবং ভ্যাট তুলে দেন, যেটার ফলে আমার যে কম্পিউটারের দাম 1 লাখ টাকা ছিল সেটার দাম নেমে আসে 30 থেকে 40 হাজার টাকায়। একই সাথে আজকে যে মোবাইলের কথা বলছেন তার মনোপলিটা কিন্তু তিনি ভাঙেন। তার আগে একটা মাত্র কোম্পানি ছিল, 14 টাকা আউটগোয়িং কল, 12 টাকা ইনকামিং কল, 1.25 লক্ষ টাকা মোবাইল সেটের দাম। সেই জায়গাটা কিন্তু তিনি ভাঙেন। আরেকটি যেই জায়গার মধ্যে আমরা ওই জাকারিয়া সময় যে ইন্টারনেটের কথা বলছি, অনলাইন ইন্টারনেটের সূচনা কিন্তু তার হাতে। আমরা তিনি ক্ষমতায় আসার জাস্ট মুহূর্তে কেবল ভিসেট দিয়ে সংযুক্ত হই, যেটাকে তিনি সম্প্রসারিত করেন। ফলে ওই জায়গাটা একই সাথে ওই লক্ষ্য করে থাকবেন যে কেবলমাত্র বুয়েটে একটু 4টা কম্পিউটার দিয়ে ল্যাব চলার বিষয়টা ছিল, সেটা কিন্তু সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট উদ্বোধন করা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া, ওই কাজটাও তিনি করে গিয়েছিলেন। তিনি নিজের হাতে কম্পিউটার ব্যবহার করে নিজের দলীয় যে কাজগুলো ছিল সেগুলো সম্পাদনা করতেন। বহুজন জানেন না যে 96 সালের নির্বাচনের আগে তিনি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছেন তার নির্বাচনী প্রচারণার জন্য। এটি যদি না, কার সাথে যোগাযোগ করতেন? আমরা তখনও কাজ করতাম, সুতরাং সেই কারণে সেই সূত্র ধরেছিল। তার একটি রিয়েল অর্থে নিজে যে কাজটি করতে পারতেন সেই কাজটা তো তার জন্য বড় বিষয়। এবং আরেকটি বিষয় যেটি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, সজীব ওয়াজেদ জয় যখন তার লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাংলাদেশে আসতেন, আমার তখনও মনে আছে, আমার অফিস পর্যন্ত তিনি গিয়েছেন। ওই যে দেখতে পাচ্ছেন জাকারিয়া স্বপন, তারা যখন বুয়েটে পড়ে তখন আমার অফিস পর্যন্ত গিয়েছেন। উদ্দেশ্যটা এই ছিল যে প্রকৃতপক্ষে আমাদের প্রধানমন্ত্রীকে আসলে অন্য কারো কাছ থেকে জানতে হয়নি, বুঝতে হয়নি, শিখতে হয়নি, তার নিজের বাড়ির যেটুকু জ্ঞান তিনি অর্জন করেছেন সেটুকুর জন্য কিন্তু তিনি অসাধারণভাবে এই ইতিবাচক একটা রোল প্লে করেছিলেন। 2008-এর পরে 2009 থেকে যে যাত্রাটা শুরু হয়েছে, আমি অন্তত প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে একটি কথা বলতে পারবো, আমি প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী এবং মন্ত্রিসভার যারা দায়িত্বে ছিলেন পলকের মতন এই ক্ষেত্রে আমাদের কোনো দাবি অপূরণ রাখছেন, অন্তত আমি এই কথাটি বলতে পারবো না। সেই দিনও জাস্ট ডিজিটাল ওয়ার্ল্ডের সময় মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন, সেখানে অর্থমন্ত্রী ছিলেন। আমি খুব স্পষ্ট ভাষায় বলেছি আমার এই সমস্যাগুলো আছে। তিনি স্টেজ থেকে নেমে এসে
অর্থমন্ত্রীর সাথে কথা বলে সাথে সাথে বললেন যে ওনাদের সমস্যাগুলো আপনি দেখে সমাধান অর্থমন্ত্রীর সাথে করে কি দেবেন। আপনি পেমেন্ট গেটওয়ে নিয়ে কথা বলেছেন কিনা, এই প্রসঙ্গটি আমরা সব সময় শুনি উদ্যোক্তাদের কাছ থেকে, বিষয়টি কি, কেন এই সমস্যার সমাধান হচ্ছে না, এগুলো শুনবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দেনমোহরটা হচ্ছে এক ধরনের পাওনা, যুগান্তকারী একটা রিভলিউশন যেটা আমাদের দেশেও এসেছে। উদ্যোক্তা হতে হলে রাজকাহনে আপনি মোস্তফা জব্বার, আপনার কাছে আবারও যেতে চাই। আপনি বলছিলেন যে আপনাদের কোনো দাবি অপূরণীয় আছে এরকম নেই, কিন্তু মানে আমরা এই টার্মগুলো যদি কোনোটা ভুল করি ঠিক করে দেবেন। মানে আমরা যারা উদ্যোক্তাদের সাথে যখনই কথা বলি, ডিজিটাল ওয়ার্ল্ড চলছিল যখন, তখনও আমাদেরকে উদ্যোক্তারা বারবার বলছিলেন এই যে বিদেশ থেকে পণ্য কেনা বেচায়, মানে পেমেন্ট গেটওয়েতে একটা সমস্যা আছে তাদের। তো সেই সমস্যাটা মেটাতে এতদিন লাগছে কেন? এই কথা তো আমরা সংবাদ মাধ্যমের লোক অনেক বছর ধরে শুনছি। দেখেন, আসলে আমাদের পেপ্যালের কথা ওকে, বলেন বোধহয় তারা। আমাদের লোকজনের একটি চিৎকার করার জায়গা আছে যে আমার পেপাল নাই, পেপাল নাই, পেপাল নাই। একটা বিষয় বোঝা দরকার, পেপালের আশাটা না আমাদের মন্ত্রী মহোদয়ের উপর নির্ভর করে, না আমাদের আইন কানুনের উপর নির্ভর করে। পেপাল যেই মুহূর্তে দেখবে বাংলাদেশে তার ব্যবসা আছে, সেই মুহূর্তে ঝাঁপ দিয়ে পড়ে বাংলাদেশে এসে হাজির হয়ে যাবে। এটি কিন্তু সকলের ক্ষেত্রে। আপনি সাম্প্রতিককালে লক্ষ্য করে দেখবেন, ফেসবুক, গুগল থেকে শুরু করে সবাই বাংলাদেশের দিকে তাকায়। মাইক্রোসফট এখানে অ্যাম্বাসেডর পর্যন্ত তৈরি করে। এটার একটিমাত্র কারণ, বাংলাদেশে তারা ব্যবসা দেখে। পেপালের কাছে এখনো পর্যন্ত সেই পরিমাণ বড় বিজনেস বাংলাদেশকে মনে করা হচ্ছে না। কিন্তু আমরা যেই জায়গাটার মধ্যে বসবাস করছি, সেই জায়গাটা আমি বলতে পারি যে পেপাল স্বেচ্ছায় বাংলাদেশে আসবে। আমাদের দিক থেকে কোনো রকমের প্রতিবন্ধকতা ততদিন পর্যন্ত কিভাবে চলছে বা চলবে? এখন প্র্যাকটিক্যালি বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বিরাজ করে না। এটি কিছু কিছু ক্ষেত্র আছে যে কিছু কিছু ক্লায়েন্ট পেপালকে কেবলমাত্র তাদের রিমিটেন্সের মাধ্যম হিসেবে ব্যবহার করে, যেটা আমাদের আউটসোর্সিং যারা করেন তাদের কিছু কিছু কাজের ক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু সেই জায়গাটার ক্ষেত্রে বিকল্প কিন্তু এক্সিস্ট করে। ইটস নট যে আমাকে পেপাল একমাত্র ইউজ করতে হবে। আর এটি আমি খুব ভালোভাবে বুঝি যে সেটি হচ্ছে যে আমি যদি ব্যবসা তৈরি করতে না পারি, আমি পায়ে ধরে চেষ্টা করেও আমি কাউকে বাংলাদেশে বিজনেস করাতে আনতে পারবো না। তার বিজনেস প্রপোজিশনটা, বিজনেস মডিউলটা এবং বিজনেস প্ল্যানটা যদি কাজ না করে তাহলে সেটি হবে না। এর মধ্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সহ, সজীব ওয়াজেদ জয় সহ আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পেপালের সাথে বৈঠক করা হয়েছে, যোগাযোগ করা হয়েছে। এবং আমি এই জায়গার ক্ষেত্রে অন্তত এইটুকু বলতে পারবো না যে আমাদের সরকারের কোনো ত্রুটি আছে যার জন্য আমরা পারছি না, অথবা আইন ঠেকিয়ে রাখছে যার জন্য পেপাল আসতে পারছে না বেসরকারি তাদেরকে খাতে। এমনি আনার কোনো উপায় নেই আর কি, Of মানে course, তারা that's যখন একটা দেখবে তখন ব্যবসায়িক একদম প্রতিষ্ঠান। পরিষ্কার আমার কাছে। একটা ব্যাপার যে ন্যাশনাল পেমেন্ট যে সুইচ, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়ই কিন্তু হয়েছে। Yeah. অর্থাৎ আজকে প্রায় 1 কোটির মতো স্মার্ট ক্রেডিট কার্ড আছে, যেটা ব্যাংকে ডেবিট বা ক্রেডিট কার্ড, এগুলো কিন্তু আগে ছিল না। এর জন্য নীতিমালা করা, এর জন্য সফটওয়্যার তৈরি করা, এর জন্য যেই ন্যাশনাল পেমেন্ট সুইচ, সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে। এবং এই এইগুলো সরকারে? হ্যাঁ, এই সরকারের সময় হয়েছে। কারণটা হচ্ছে এটাই যে এই ভবিষ্যৎ যে অর্থনৈতিক লেনদেন, ই কমার্স, ই ট্রানজ্যাকশন, এগুলো কিন্তু জনাব সজীব ওয়াজেদ জয় খুব ভালো করে বোঝেন, জানেন, এবং উনিই কিন্তু নির্দেশনা দিয়ে এই নীতিমালাগুলো করা, এই মেকানিজমগুলো করেছেন। আর আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট যে সলিউশন, এক্ষেত্রে কিন্তু স্ক্রিল, পেওনিয়ার, অনেক option আছে এখন। পেইজা, অনেক এরকম পেইপালের মতো আরও অনেক পেমেন্ট গেটওয়ে আছে যেগুলো বাংলাদেশে আছে, এবং তাদের দ্বারা আমাদের ফ্রিল্যান্সাররা তারা প্রতি বছর $200 মিলিয়ন নিয়ে আসছেন। আমাদের যেরকম $15 বিলিয়ন আসে আমাদের রেমিটেন্স, অর্থাৎ প্রবাসী যারা আছে তাদের, ওইরকম আইটিতেও কিন্তু আমাদের আসে $700 মিলিয়ন। এটাও কিন্তু কম না। সেটাই 5 বিলিয়ন। হ্যাঁ, সেটা 1 রপ্তানি বিলিয়ন। করবেন হ্যাঁ, 5 বিলিয়ন আমরা ডলার। রপ্তানি করব। এবং এখানে ফ্রিল্যান্সারদের যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে, এখন 57টা ব্যাংকই কিন্তু এই টাকাগুলো লেনদেন করছে। এটাকে আরও সহজ করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে পেপালের সাথে আমরা
2 দফায় মিটিং করেছি গত 2.5 বছরের মধ্যে, তার আগেও করা হয়েছে। এবার যেটা হয়েছে যে পেপ্যালে যারা নীতি নির্ধারণ করে, যারা ডিসিশন মেকার, যারা বোর্ডে বসে, তাদের সাথে আমরা মিটিং করেছি এবং পেপ্যাল জুম নামে একটি আরেকটা কোম্পানিকে কিনে নিয়েছে, সাবসিডিয়ারি। সেইটা আমাদের আশা করছি এই বছরের মধ্যেই তারা বাংলাদেশে তাদের কাজ শুরু করবে। ফলে যেটা হবে, তখন পেপ্যাল দেখছে এখন আমাদের অনেক ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট বাইরে অন্য কোনো ব্যক্তির নামে করা আছে, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে বা আমেরিকায়, সেটা কিন্তু আমাদের দৃশ্যমান না, সেটা কিন্তু হিসাবে আসছে না। ফলে পেপ্যালও এখানে তাদের বিজনেস কেস খুব একটা ভালো না, ফলে তাদের এই সম্ভাবনাটা তার কম দেখছে। আর উদ্যোক্তা বলছে নিরাপদ, তাদের বাইরে যেতে হচ্ছে। ফলে আমরা জুমকে যখন নিয়ে আসবো, জুম যেহেতু তাদের পার্টনার, মানে জুমকে যেহেতু কেড়ে নিয়েছে, এবং জুম খুব অল্প দিনের মধ্যেই পুরোটাই পেপ্যাল হয়ে যাবে, ফলে যেরকম এটা একত্রীকরণ করা হচ্ছে, ফলে আমরা এখানে একটা বিরাট সম্ভাবনা দেখছি। ইতিমধ্যে আমাদের পরীক্ষামূলক লেনদেন চলছে, খুব ভালো কাজ করছে, তাদের টিমও এসেছিল, আমাদের সরকারি ব্যাংক, সোনালী ব্যাংক সহ আরও আছে, বেসরকারি ব্যাংক যেগুলো আছে, ডাচ বাংলা ব্যাংক সহ তারাও আসছে, তারা খুবই আগ্রহী। আমরা আশা করছি যে এই পেমেন্ট, যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, সেটাও হবে। পাশাপাশি আমরা লোকাল যে ওয়ালেট, অর্থাৎ এই যে আমরা মোবাইল ব্যাংকিংয়ে যেরকম বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছি, প্রতিদিন প্রায় 700 কোটি টাকার লেনদেন হচ্ছে, 3 কোটিরও বেশি আনব্যাংকড পোর এখন মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা পাচ্ছে, এগুলোও কিন্তু বাংলাদেশের মানে ইউনিক কিছু আইডিয়া, এই প্রোডাক্টগুলো, যেখানে মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ইনভেস্ট করেছে। বিল গেটস বলছে যে তার জীবনের অন্যতম সেরা বিনিয়োগ হচ্ছে এই মোবাইল ব্যাংকিং, বিকাশে বিনিয়োগ। সো এইগুলো কিন্তু বিনিয়োগ আছে। এবং এখানে ফেনক্স নামে একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আমাদের প্রিয়.com-কে ফান্ড করেছে, মনে হয় কত $1 মিলিয়ন। আমরা অ্যানাউন্স করছি না, বাট হ্যাঁ, মানে এটা বলতে পারবে না, বাট এই যে এগুলো কিন্তু আমাদের একের পর এক আন্তর্জাতিক বিশ্বে, মানে বিশ্বের দরবারে বাংলাদেশে আইটি ক্ষেত্রে সম্ভাবনার দ্বারগুলো উন্মোচন করেছে। শুধুমাত্র কিন্তু আপনার একটা পলিসি করলে একটা দেশের পুরো ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করে না। আপনি যদি দেখেন আজকে ফিলিপিন্স মোবাইল ব্যাংকিং এর দিক দিয়ে আমরা কিভাবে মানে পায়োনিয়ারিং রোল প্লে করলাম, আমরা এটা এই মডেলটা দিলাম নাকি আমরা এত দ্রুত এক্সপ্যান্ড করছি? আমরা ইনোভেটর, মানে এখানে মোবাইল ব্যাংকিং সলিউশনটাই বাংলাদেশ থেকে এটা উদ্ভাবন হয়েছে, যেটা আছে সারা বিশ্ব সবাই কিন্তু গ্রহণ করছে। এটা একটা বিরাট গর্বের কথা, বাংলাদেশ থেকে কিন্তু এই উদ্ভাবনটা হয়েছে। আজকে আমি একটু অ্যাড করতে চাই, যদি মাইন্ড না করেন আর কি, আমরা এখন ই-ওয়ালেটে যাচ্ছি। এক্স্যাক্টলি রাইট। আমরা এই যে পেপ্যাল নিয়ে আমি মনে করি এটা ওভাররেটেড একটা ডিসকাশন, টোটালি আননেসেসারি ওভাররেটেড ডিসকাশন। আমরা আসলে যেটা আমি আপনাদের কাছে যেটা ওভাররেটেড ডিসকাশন, সেটি কি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য, মানে ধরুন যাদের এই ইস্যুটা এখন কমে এসছে। আমি বলি নমনীতা, আমি একটা জিনিস বলি না, জাকারিয়া $2 $200টি প্রোডাক্ট আমি বলি কমিশনটা যেটা, মানে অর্থাৎ আপনি পেমেন্ট গেটওয়ে, মানে যারা সলিউশন, যারা প্রোভাইডার, তাদেরকে আপনি ওই কোম্পানিগুলোকে আপনি একটা পে করতে হয় কমিশন বা একটা অংশ, সেটা অনেক কমে এসছে। যেহেতু এখন কম্পিটিটিভ মার্কেট, সেহেতু কমে এসছে। আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো বুঝেছে ব্যবসাটা কি। আর আমরা যেটা চাচ্ছি, জনাব সজীব জয় ভাই যেটা বলেন, যে আমাদের লোকাল পেপ্যাল দরকার, আমাদের লোকাল আলিবাবা দরকার, আমাদের লোকাল ইবে, অ্যামাজনের মতো দরকার। সো আমাদের ই কমার্সে আমাদের লোকাল, যেরকম ভারতে ফ্লিপকার্ট হয়েছে, চায়নাতে যেরকম আলিবাবা হয়েছে, সেরকমই আলিপে হয়েছে, তাদের কিন্তু আর পেপ্যাল লাগছে না, তারা আলিপে দিয়ে করছে। সো আমরা এরকম আইপে, জাকারিয়া স্বপন ভাই একটা উদ্যোগ আছে, এরকম আরো উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের পলিসি সাপোর্ট দিচ্ছি যেন বাংলাদেশে ই-ওয়ালেট হলো আপনার ইজ এ ভার্চুয়াল মানি। আপনার এই মোবাইল ফোনে একটা অ্যাপ্লিকেশনস থাকবে, যেটার ভিতরে আপনি বেসিক্যালি ক্যাশ টাকাটা থাকবে। এটা টাকা তো আসলে একটা নাম্বার, আসলে মানি তো একটা সময় ছিল স্বর্ণ মুদ্রা দিয়ে আপনি এক্সচেঞ্জ করতেন, আবার একসময় গরু দিয়ে আসতেন, ছাগল নিয়ে আসতেন, এরকম তো ছিল এক সময়। এখন ডিজিটাল মানি, রাইট? আমার কাছে একটা ওয়ালেট আছে যেটা লোকালি ডেভেলপড, আমরা এখন একটু সার্ভিসে লঞ্চ করিনি, বাট অন দ্য ওয়ে টু যেগুলো সময় লঞ্চ করব। এটা দিয়ে যদি আমি আপনাকে চাইলে এই মুহূর্তেই যদি টাকা দিতে হয় আপনাকে, আমি এখনই দিতে পারবো, এবং আপনি যে কোনো একটা দোকান বা যে কোনো জায়গায় গিয়ে ওই মুহূর্তে ইনস্ট্যান্টলি আপনি পেমেন্ট করতে পারবেন। দুঃখিত, আমাদের অনেক ব্র্যান্ডের নাম বলতে হচ্ছে, কিন্তু ধরুন বিকাশের সাথে পার্থক্যটা কি? বিকাশের সাথে আইপের একটা বড় পার্থক্য দাঁড়াবে যে বিকাশ ইজ ডিজাইন ফর সেন্ডিং মানি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, যে মোবাইল ব্যাংকিং এর টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় আমি আপনাকে তো পাঠাতেই পারি, পাঠাতে পারছেন, বাট এটা হলো ভার্চুয়াল মানি। আপনাকে ফিজিক্যালি আপনি কোনো ক্যাশ হ্যান্ডেল করবেন না। আপনি যখন রেস্টুরেন্টে খেতে যাবেন, আপনার কোনো ক্যাশ ক্যারি করতে হবে না।
বিকাশে যেমন আপনাকে টাকা দিলে ওই টাকাটা নিয়ে তুলে আপনি তারপর কোথাও গিয়ে খরচ করবেন, যে আপনি কক্সবাজারে আছেন, আপনাকে এখানে টাকা পাঠাতে দিলাম, আপনি কক্সবাজার টাকাটা তুলে নিলেন। বাট আপনি কক্সবাজার গিয়েছেন, আপনি বললেন যে আমার কাছে টাকা নাই, আপনি আমাকে বললেন স্বপন ভাই আমাকে 5,000 টাকা আপনি দেন, ইউ ক্যান সেন্ড মি রিকোয়েস্ট, আই ক্যান সেন্ড ইউ রাইট ইনস্ট্যান্টলি and you can pay the bill to the hotel Directly. directly, মানে right? ওখানে এই যে মানি ফ্লো যেটা পেপলও করে অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি যেটা বারবার জোর দিতে যাচ্ছি যে আমাদের কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, যেটা জব্বার ভাই বারবার বলে আসেন যে উই নিড আওয়ার ওন পেপল, রাইট, উই নিড আওয়ার ওন অ্যামাজন, উই নিড আওয়ার ওন সলিউশন। সলিউশন, এক্স্যাক্টলি রাইট, দ্যাটস উই আর পুশিং ফর। কিন্তু নিজেরা সলিউশন তৈরি করে আবার 2021-এর মধ্যে এত না কেন expand করতে না পারবো এক্সপ্যান্ড কিনা? পারছি, কারণ আমি একটা উদাহরণ দিই। আমরা একটা নতুন একটা কমিউনিকেশন অ্যাপ তৈরি করেছি, আমাদের দেশের কোম্পানি রিফ সিস্টেম করেছে, আলাপন। এটা আমাদের গভর্নমেন্টের 14 লাখ যে কর্মচারী আছে তাদের ইন্টারনাল মানে ইন্টারনেটওয়ার্ক, মানে মোবাইলে আমরা যে কথা বলি মোবাইল ফোনে, এটা দরকার নেই। আমরা হোয়াটসঅ্যাপ বা ভাইবার যেভাবে ব্যবহার করি সেটা কিন্তু বাইরে ডেটাগুলো চলে যায়, ফলে আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে যে ভিডিও কমিউনিকেশন বা মানে ইন্টারনেট প্রোটোকল নিয়ে যেই কথাগুলো বলা নিরাপত্তারও ব্যাপার। এবং ডকুমেন্টগুলো লেনদেন করা, এগুলো কিন্তু একটা নিরাপদ একটা মাধ্যম হচ্ছে আলাপন আইসিটি অ্যাপ। তো এরকম ধরনের বিশ্বমানের অনেক সলিউশন, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সফটওয়্যার আমরা বানাচ্ছি। আমাদের দেশের টাইগার আইটি তারা নেপালের স্মার্ট আইডি করছে, $43 মিলিয়ন কাজ পেয়েছে। তো আমাদের কোম্পানির সক্ষমতা না থাকলে কিভাবে তারা অন্য দেশে কাজ করছে? ডেটাসফট তারা ভুটানে কাজ করছে, আমাদের ডিনেট তারা হাইতিতে তাদের প্রোডাক্ট লঞ্চ করছে। ফলে এরকম কিন্তু অনেক গ্লোবাল ফুটপ্রিন্ট আমাদের দেশের কোম্পানিরা রাখছে। এইখান থেকে কিন্তু আপনার ধরুন সার্ভিস ইঞ্জিন, তারপরে আপনার গ্রাফিক পিপল, তারা $10 মিলিয়ন, কাজী আইটি $20 মিলিয়ন, ইভেন $40 মিলিয়ন এক্সপোর্ট করছে পার ইয়ার। এরকম কোম্পানি বিরতি আছে। নেব এখন, বিরতির পর আমাদের সক্ষমতা অনেক জি, বেশি এখন। বিরতির পর আবারও ফিরবো এই আলোচনায়। আর সাইবার নিরাপত্তার প্রসঙ্গ নিয়েও আলাপ করতে চাই, অবশ্যই। কারণ প্রধানমন্ত্রীও খুব গুরুত্ব দিয়েছেন জি। ডিজিটাল ওয়ার্ল্ডে বক্তব্য রাখবার সময় এই বিষয়টিতে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মোস্তফা জব্বার, আপনারা সবাই একমত হচ্ছিলেন যে আমাদের লোকাল সলিউশন দরকার, এবং একেবারে। প্রতিমন্ত্রী বলছিলেন যে সজীব ওয়াজের জয়ও বারবার এই কথাটিই বলেন যে আমাদের নিজেদের পেপ্যাল হতে হবে, অ্যামাজন হতে হবে, গুগল হতে হবে। তো মানে আমার প্রশ্নটা হচ্ছে এই নিজেরা এত সলিউশন তৈরি করে 2021-এর মধ্যে $5 বিলিয়ন এই খাতে শুধু রপ্তানি হবে, মানে এইরকম একটা এক্সপ্যানশন কি পসিবল আসে? আমি তো তার আগে করব। আপনি 2021 সালের কথা বলছেন, এই যে আমি যদি গত বছরের হিসাব অনুযায়ী যদি 700 মিলিয়ন করে থাকি, তাহলে আমার 2018 পর্যন্ত অপেক্ষা করতে হবে না 1 বিলিয়ন করার জন্য। আমি প্রতিমন্ত্রীর পাশে বসে বলছি 2017 সালে আমি মাননীয় মন্ত্রীকে বলবো যে আপনি গুনে দেখেন আমি 1 বিলিয়ন করেছি কিনা। একই সাথে আমার 1 বিলিয়নের জায়গাটাকে আমার 5 বিলিয়ন নেওয়ার জন্য বিষয়টা কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে যে আমার প্রস্তুতিমূলক যে সময়টা ছিল সেই সময়টা আমি অতিক্রম করেছি। আমার এখন এই মুহূর্তে এটাকে এক ধরনের রাজযোগ বলতে পারেন। আমার মানব সম্পদ তৈরি হচ্ছে, আমি একটি ইতিবাচক সরকার পাচ্ছি। উনি যেই মন্ত্রণালয় চালান 2009 সালে ওই মন্ত্রণালয়ে 74 কোটি টাকার বাজেট ছিল, উনি এখন 1800 কোটি টাকার বাজেট নেন। পুরা ডিজিটাল বাংলাদেশের জন্য 8000 কোটি টাকা সরকার খরচ করে, এবং এই যে জাকারিয়া স্বপনের মতন প্রতিষ্ঠানগুলো যারা আছে তারা এখন ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করে প্রোডাক্ট তৈরি করার মতন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। বেসিক্যালি আরেকটি বড় জিনিস যেটা আমি মনে করি, আমার দেশের বাজার তৈরি হয়েছে। আমার সরকারের যে বাজার আছে এই বাজারের কাজ করতে গিয়ে আমি আর 10 বছর কাটাতে পারবো। আমার দেশের যে ইন্ডাস্ট্রিগুলো গ্রো করেছে, ব্যাংকিং খাত থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোতে, ওই যে 16 কোটি মানুষের দেশ, এটা ইটসেলফ আমার জন্য একটা বড় সম্পদ। ঠিক। ইউরোপের চেয়ে বড় বাজার আমার নিজের দেশের মধ্যে আছে। প্রতিমন্ত্রী, আপনার সাথে আবার যখনই কথা হয় আপনি এই সূত্রটা ধরিয়ে দিলেন, তখনই আমি আসলে এই গল্পগুলো শুনতে চাই আপনার কাছে। আপনি উদ্যোক্তা সম্মেলন করেন, আপনারা মানে এরকম কোন গল্প মানে যদি- আমি একবারে বলি যে একেবারে ওই যে স্কুলের বাচ্চাটা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই যে বিশাল একটি জায়গা, এই ক্ষেত্রটার প্রত্যেকটি ক্ষেত্রে
আজকে সরকার যে ইতিবাচকভাবে কাজ করছে, আমি কদিন আগে বলছিলাম যে মাননীয় প্রতিমন্ত্রী আমরা তো হাই স্কুল থেকে প্রোগ্রামিং কন্টেস্ট করছি, এটার একটু নিচে নামাতে চাই। বলে কোথায় করবেন? আমরা যদি প্রাইমারি স্কুলে করব। তার মানে এবং ক্লাস 8 এর দুটো বাচ্চা তো বোধহয় খুব সম্প্রতি দারুণ ওরা পুরস্কার কি জিতে আসলো, আমি নামটা ভুলে গেছি ওরা পুরস্কারের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হারিয়েছে। তো একইভাবে আমি বিশ্বাস করি যে আমরা যেখান থেকে যাত্রাটা এখন পরিচালনা করছি সেই যাত্রাটায় আমার কাছে এই টার্গেট কোনো টার্গেটই না। আমি কতগুলো জায়গাতে শুধুমাত্র গুরুত্ব দিতে চাই, যে এই জায়গাটার মধ্যে যেমন ধরেন একটি দাবি প্রধানমন্ত্রীর কাছে আমি পেশ করেছি, তিনি ছিলেন এবং অর্থমন্ত্রী মহোদয় ছিলেন। আমি বলেছি যে আমার রপ্তানি বাড়াতে চাই, তো রপ্তানি বাড়ানোর জন্য আমি সকল রপ্তানি খাতে যদি আমি প্রণোদনা দিই, তাহলে সফটওয়্যারে কেন দেবো না, সেবায় কেন দেবো না, যাই দেই না কেন, এটা দুটো বেনিফিট পাবো। এক হচ্ছে যে আমি একটা ইনসেনটিভ পাচ্ছি, দ্বিতীয় হচ্ছে যেই টাকাটা বাংলাদেশে আসে না, অন্তত ইনসেনটিভ তাকে উৎসাহী করবে যাতে বাংলাদেশে টাকাটা আসে। তো এই জায়গাটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সাথে সাথে মানব সম্পদের জন্য যেমন সরকারিভাবে চেষ্টা করছে, আমরা বেসিস থেকে 23,000 লোক তৈরি করছি, 6,000 করে ফেলছি, 17,000 আরও করবো, সেকেন্ড ফেজে যাব, অর্থ মন্ত্রণালয় তার অর্থায়ন করছে। তার মানে হচ্ছে জাকারিয়া স্বপন যে কথাটা বলেছিল যে আমরা এখন টেক অফের পর্যায়ে আছি, আমাদের ইঞ্জিন গরম করার যে সময়টা ছিল ওইটা আমরা করে ফেলেছি। আমরা যদি এখন জাকারিয়া take স্বপন off আপনার কাছ করবো। থেকেও শুনে একবারেই প্রতিমন্ত্রীর কাছে, যে আপনি আবার বলছিলেন যে উচ্চ প্রশিক্ষিত আইটি প্রফেশনাল গড়ে তুলবার কথা, আমি যদি আপনাকে ঠিক বুঝে থাকি। এটাই হওয়া উচিত এখনকার নাম্বার 1 প্রায়োরিটি। জি যদি এক কথায় বলি। জি প্রতিমন্ত্রী, এই প্রসঙ্গটি আর আপনার কাছে আমরা যদি এরকম মানে আপনাদের আরেকটি মানে প্রায় আপনি এরকম গল্প কিছু বলেন যে একেবারে মানে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কি করে বদল হয়েছে, কি ধরনের উদ্যোগ গড়ে উঠেছে, সেটাও হয়তো অনুপ্রেরণাদায়ক হবে দর্শকের জন্য। প্রথমে বলবো যে আমরা নজর দিচ্ছি আজ থেকে 5 বছর 10 বছর পরে পৃথিবী কোন দিকে যাবে, সেই ফিউচার টেকনোলজিগুলো কি হবে, যেরকম রোবোটিক্স, যেরকম ইন্টারনেট অফ থিংস, এই যে ঘড়িটা পড়ে আছি, এই যে স্মার্ট ওয়াচ, ওয়ারেবল ডিভাইস, মেশিন টু মেশিন লার্নিং, এগুলো আমরা নজর দিচ্ছি। ফলে এখন আমরা যেখানে নজর দিচ্ছি সেটা হচ্ছে আগামী 5-10 বছর পরে যে টেকনোলজিগুলো পুরো পৃথিবীতে নেতৃত্ব দেবে, সেগুলো সেই কাটিং এজ টেকনোলজি নিয়ে রিসার্চ ডেভেলপ করা, প্রোডাক্ট ডেভেলপ করা এবং সেই কাটিং এজ টেকনোলজির উপরে গবেষণা করে সেইখানে সক্ষম মানব সম্পদ গড়ে তোলা। আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা এই সময় এনজয় করছি, এটা 41 সাল পর্যন্ত আমাদের সুযোগটা থাকবে। আমাদের এখন 1,70,000 স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 4 কোটি স্টুডেন্ট পড়াশোনা করে। আমাদের অলরেডি 5,500 ল্যাব আমরা করেছি, সে ক্লাসের ডিজিটাল ল্যাব, আমাদের 30,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 18-র মধ্যে আরও 10,000 কম্পিউটার ল্যাব করতে। আমি আপনাকে শুধু একটা গল্প দিয়ে শেষ করি যে জনাব সজীব ওয়াজেদ জয় যখন নৈনিতালের ক্লাস 9-এ পড়েন তখন উনি জীবনের প্রথম কম্পিউটারটা হাতে নেন। গত পরশুদিন উনি বলছিলেন যে ওই নৈনিতালের ক্লাস 9-এ যদি উনি কম্পিউটার স্পর্শ করার সুযোগ না পেতেন হয়তো আজকে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নটাই আসতো না। তো আমরা চাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুল, হাই স্কুলের ছেলে মেয়েদেরকে কম্পিউটারটাকে, ইন্টারনেটটাতে অ্যাক্সেস করতে দিতে, যেন তারা পুরো বিশ্বটা হাতের মুঠোয় পায়। এবং আমি বলবো যে আমাদের যেই স্টার্ট আপদের যে গল্প, আমরা 400-450 মতো বেসিস আমরা মিলে একটা কম্পিটিশন করেছিলাম, সেখানে আমরা টপ 50 স্টার্ট আপ আমরা বাছাই করেছি। জনতা টাওয়ারে আমরা 1 বছরের জন্য ফ্রি অফিস স্পেস তাদেরকে দিয়েছি। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে বাংলাদেশ থেকে খুব অল্প সময়ের মধ্যেই $1 বিলিয়ন কোম্পানি হবে, বাংলাদেশ থেকে ফরচুন 500 কোম্পানি তারা এনলিস্টেড হবে। এবং বাংলাদেশের তরুণদের যে মেধা, শুধু প্রয়োজন ছিল একটা পৃষ্ঠপোষকতা, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যেটা আমরা আইসি ডিভিশন থেকে জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তৈরি করে দিচ্ছি। ফলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমাদের এই তরুণরাই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে, বাংলাদেশকে একটি ডিজিটাল অর্থনীতির দেশ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত করবে। আর জাকারিয়া স্বপন যে প্রসঙ্গটি তুলছিলেন যে একেবারে মানে সবচেয়ে মানে হাই এন্ড প্রফেশনাল তৈরি করার আমরা একটা ক্ষেত্রে জিনিস লক্ষ্য করেছি যে আমাদের একটা অবজারভেশন হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষা সেটা শেষ করার পর ইন্ডাস্ট্রির যে চাহিদা, এই রিকোয়ারমেন্ট আর তাদের শিক্ষার অবস্থান, এটার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। এই গ্যাপ ইন্ডাস্ট্রি আর এডুকেশনের মধ্যে সেইটা পূরণ করার দায়িত্ব আইসিটি ডিভিশন নিয়েছে। অর্থাৎ লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, গভর্নেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই প্রজেক্টের আওতায় আমরা ফাউন্ডেশন কোর্স করাচ্ছি, আমরা মিডল ম্যানেজমেন্ট কোর্স করাচ্ছি এবং ফার্স্ট ট্র্যাক ফিউচার লিডার করাচ্ছি। আর সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি আমাদের নীতিমালা অনুমোদন করেছেন, সেটা হচ্ছে
হাই প্রোফাইল ফেলোশিপ, অর্থাৎ একজন ফ্রেশ গ্র্যাজুয়েট যখন সে সিএসই বা ট্রিপলি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তাদেরকে একদিকে তো আমরা আগামী 3 বছরে প্রায় 34,000 এরকম হিউম্যান রিসোর্স তৈরি করব যারা ইন্ডাস্ট্রির জন্য তৈরি হবে, তারা নিজের উদ্যোক্তা হতে পারবে কিংবা এরকম আইটি কোম্পানির জন্য তৈরি হবে। ওই গ্যাপটা পূরণ করে রিডিউস করা যে আমাদের এডুকেশন আর ইন্ডাস্ট্রির মধ্যে। আরেকটা হচ্ছে যে আমাদের ওই ফেলোশিপ দিয়ে মাসে 2 লক্ষ টাকা আমরা তাদেরকে দেব একদম ফ্রেশ গ্র্যাজুয়েট করার পরেই, যেন তারা এইখানে যারা কম্পিটিশন করে আসবে তারা সেই ফেলোশিপটা পাবে। আর যদি এখানে না পায় তাহলে মনের দুঃখে হয়তো গুগল বা ফেসবুকে চাকরি করে যাবে, মানে এখানে যদি না পায় সরকার। কিন্তু আবার আর একটা মানে পাশাপাশি কম আমরা জানা মানুষের মতো জি, প্রশ্ন করতে চাই, আরেকটা আমি জাকারিয়া শেষ কথা সম্পর্কে বলি, যে- সেটা হচ্ছে জি। ইনকিউবেশন সেন্টার, যেটি গত 27শে জুলাই করেছেন। এইটা হচ্ছে বিজনেস ইনকিউবেশন সেন্টার, যেটা আমাদের ঘাটতি ছিল। আমরা মনে করতাম যে বিশ্ববিদ্যালয়ে কোনো ইন্ডাস্ট্রিকে ঢুকতেই দেওয়া যাবে না, তাহলে লেখাপড়া শেষ হয়ে যাবে। আর আমি কিন্তু সাইবার MIT, নিরাপত্তা নিয়ে আসলে জানতে হার্ভার্ড, চাচ্ছিলাম, জি। অনুষ্ঠান মানে সময় শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কাজে এই সাইবার প্রশ্নটি নিরাপত্তাটা আপনাকেই আমরা করতে খুবই হচ্ছে। গুরুত্বের সাথে বিবেচনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটার সাথে মোস্তফা জব্বার স্যার খুবই ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন এবং এখনো আছেন, সেটা মন্ত্রিসভা অনুমোদন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যেই সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় আমরা ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল করব, আমরা ডিজিটাল ফরেন্সিক ল্যাব করব, যেন আমরা ওই অপরাধগুলো তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারি। আমরা সাইবার সিকিউরিটি এজেন্সি করব, যেন আমাদের ওই অপরাধীদেরকে ট্র্যাক ডাউন করতে পারি। পাশাপাশি আমরা একটা ন্যাশনাল সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম আমরা গঠন করব, যেটা দিয়ে আমরা বিশ্বমানের সক্ষম করে আমাদের এই সাইবার জগৎটাকে নিরাপদ রাখতে পারবো। কারণ দ্রুত ডিজিটাইজেশন হচ্ছে এখন সারা বিশ্বের কাছে, এই সাইবার জগতে অপরাধীদের কাছে বাংলাদেশ আরেকদিন আমরা সময় টার্গেট। চাইবো, জি। এটা জানতে চাইবো যে অনেকেই বলছেন যে আসলে অনেক সময় এই ধরনের সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে লোকে বলেন যে অনেকটা অপ্রস্তুত জনগোষ্ঠীর কাছে পৌঁছে গেছে কিনা এই প্রশ্ন আছে, তাদেরকে প্রশিক্ষিত করার প্রশ্ন আছে যে বিভিন্ন অ্যাক্টের নামে আসলে এক রকমের মানে এক বিধিনিষেধও আরোপ করা হচ্ছে আমরা কিনা। আন্তর্জাতিক মানদণ্ড বিচার করেই এই আইনগুলো করছি এবং এই প্রতিষ্ঠানগুলো করছি। এবং আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, বিশ্বের যে কোনো উন্নত রাষ্ট্র যারা আইটিতে লিডার, মানে লিডিং কান্ট্রি যারা আছে, তাদের থেকে অনেক আধুনিক আইন আমরা করছি। আমি নিশ্চয়ই একটু আইনের এখানে কথা বলার অ্যাড সুযোগ করবো, হবে যেহেতু নি। জি। মাননীয় প্রতিমন্ত্রীও বলেছেন আইনটি প্রণয়নের সাথে আমি সম্পর্কযুক্ত ছিলাম। যেটুকু সমালোচনা আমাদের দেশের এই সাইবার নিরাপত্তা নিয়ে বলা হয়েছে, সেটা আইসিটি অ্যাক্ট নিয়ে মূলত বলা হয়েছে। তার 57 এবং 62 ধারা, তার মধ্যে যেসব বিষয়গুলো ছিল সেগুলো আমি আপনাকে জাস্ট একটু স্পষ্ট করে বলছি যে ওই ধরনের কোনো কিছু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে রাখা হয়নি। বরং আমি আপনাকে বিস্মিত করাবো, আমরা যখন আইনটি প্রণয়ন করি, বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস আমাদের প্রতি মিটিংয়ের পরে খোঁজ দিত, তোমরা কি করছো, তোমাদের এই জায়গায় নতুন কি জিনিস যুক্ত করা হয়েছে। এই বিষয়গুলো বিশেষ করে যেহেতু ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত আইনগুলো সারা পৃথিবীর বহু দেশেই নাই, সেই কারণে কিন্তু আমরা প্রকৃতপক্ষে দৃষ্টান্ত স্থাপন করছি ডিজিটাল সিকিউরিটি আইনগত অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে। জি। বলে এটি আমার মনে হয়, আমি বরং গর্ব করি যে আমরা এরকম একটি কাজ করতে পেরেছি। আইনটি পাশ হলে মানুষ দেখতে পাবে প্রকৃতপক্ষে যে আসলে কি অবস্থায় গিয়ে দাঁড়াতে পারে। সাইবার নিরাপত্তা নিয়ে জি। নিশ্চয়ই আমি আরেকবার আলাপ করতে চাই, কিন্তু জাকারিয়া স্বপন, শেষ প্রশ্ন আপনাকে, মানে আপনারা এত প্রশিক্ষিত জনগোষ্ঠীর কথা বারবার বলছেন, আপনি উচ্চ প্রশিক্ষিত জনগোষ্ঠীর কথা বলছেন, কিন্তু আমরা তো এও শুনেছি যে আইটি খাতে কোনো প্রশিক্ষণ ছাড়াও অনেকে দারুণ উদ্যোক্তা হয়ে উঠছে। এটা আমি খুব সংক্ষেপে, মানে খুব হয়তো একটা কিছু রেয়ার কেস হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, যেমন স্টিভ জবস, আপনি স্কুল শেষ করেন এইভাবে, রাইট? সো এরকম দুই একটা কর্নার কেস দিয়ে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে আপনি করতে পারবেন না। বাংলাদেশ এমন একটা জায়গাতে টেক অফ করছে এখন। একটা তো এক্সপোর্ট নিয়ে আমি অত বেশি মানে অরিড না, বিকজ অফ আমি লোকাল মার্কেটকে অত বড় মার্কেট দেখি এবং এখানে কিন্তু বুম হতে যাচ্ছে একটা, রাইট? কিন্তু সমস্যা যেটা হবে, ইভেন মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি বলছি, যখন এই লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করে যাবে, এইটাকে যদি প্রপার সিকিউরড ওয়েতে ম্যানেজ করতে হয়, রাষ্ট্র চালাতে হয়, বিকজ এই 16 কোটি 20 কোটি মানুষকে যখন আইটি এনেবল সার্ভিস অফার করতে শুরু করবেন, এইটা করার জন্য আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবল আমি 3টা বিষয় বলতে চাই। সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফিসারদের ট্রেনিং, আমাদের স্টুডেন্টদের যেই টপ আপ ট্রেনিং, এবং পাশাপাশি আমাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন সার্ভিসের ক্ষেত্রে এটাও আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। গত পরশুদিন মাননীয় অ্যাডভাইজারের সাথে দীর্ঘ মিটিং হয়েছে এটা নিয়ে। আমি আশ্বস্ত করতে পারি যে আমাদের যারা প্রাইভেট সেক্টরে যারা বিজনেস লিডার আছেন, তারা যে কোনো উদ্যোগ নিয়ে আসতে পারেন, তাদের নিরাপত্তা দেওয়ার
দায়িত্ব আমাদের সরকারের, আমাদের ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের সাইবার নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের আছে। অসংখ্য ধন্যবাদ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ধন্যবাদ মোস্তফা জব্বার, ধন্যবাদ জাকারিয়া স্বপন। এবং আমার আসলেই আপনাদের প্রতি আমন্ত্রণ থাকবে যে আমরা আরেকদিন সাইবার নিরাপত্তা প্রসঙ্গটি নিয়েও যদি আলাপ করতে পারি। আমরা প্রতিদিন আমাদের রাজকাহন শেষ করি বাধা পেরোনোর গল্প দিয়ে, সাফল্যের গল্প দিয়ে, এবং সেরকম একটি সংবাদ আজকেও দিতে চাই। প্রকৃতিকে ভালোবেসে ব্যক্তিগত উপার্জন দিয়ে নিভৃতে বৃক্ষরোপণ করে চলেছেন খুলনার ডক্টর সন্দীপক মল্লিকের পরিবার। গাছ লাগানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে তিনি অন্যদেরও উৎসাহিত করছেন। আমরা দেখে আসি সন্দীপক মল্লিক এবং তার পরিবারের উদ্যোগের কথা। খুলনার ডুমুরিয়ায় রাস্তার পাশে মসজিদ, মন্দির আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় দীর্ঘ সবুজ গাছের সারি। ডক্টর সন্দীপক মল্লিক এই বৃক্ষরোপণ অভিযান শুরু করেন 1990 সালে। ব্যক্তিগত উদ্যোগের এই বনায়নকে আরও ছড়িয়ে দিতে পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তোলেন মাটি মা মনীন্দ্র সাবিত্রী বনসৃজন প্রকল্প। প্রতি বছর প্রায় 1 লাখ টাকার গাছের চারা দান করেন এই পরিবারের সদস্যরা। আমাদের যে কর্মীরা আছেন সেইগুলো তাদের নিয়ে গাছ লাগাই, উনি আমাদের মাথার উপরে আছেন, সব বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেন। তালের চারা সহ তাল বীজ ওখানে প্রায় 2 কিলোমিটার রাস্তার করে তারা রোপণের কর্মসূচি নিল এবং সেগুলো আমরা উদ্বোধন করলাম। আমাদের যে মৌসুমি যে বৃক্ষরোপণ সেখানেও সে বিরাট ভূমিকা রাখছে। সর্বোপরি বলা যায় যে সে আমাদের বিভাগের কাজের সাথে সে ওতপ্রোতভাবে জড়িত এবং এই বিশেষ কর্মসূচিতে সে বেশ ভূমিকা প্রতি বছরই রাখে। এই সামাজিক বনায়ন করেই থেমে থাকেননি ডক্টর সন্দীপক মল্লিক। ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত এই শিক্ষক চাকরি সূত্রে দায়িত্ব পালন করেছেন দেশের বিভিন্ন স্থানে, আর সবখানেই সৃষ্টি করেছেন সবুজের আবেষ্টন। আমি নিজেও বৃক্ষরোপণ করি শত শত হাজার হাজার, যে তা না হলে পৃথিবী বাঁচবে না, মানুষ বাঁচবে না, প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, পরিবেশ বিনষ্ট হয়ে যাবে। সবুজ বেষ্টনীতে টিকে থাকবে পরিবেশের ভারসাম্য, প্রাণ ভরে অক্সিজেন নিয়ে প্রকৃতির মাঝে নির্মল সবুজে বসবাস করবে মানুষ, এমনটাই প্রত্যাশা এই পরিবেশপ্রেমী পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক ধন্যবাদ যারা ছিলেন এতক্ষণ রাজকাহনে। আপাতত বিদায়। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা পর্যন্ত আপনার বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে নেব আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। দর্শক 24 ঘন্টা থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।